কংগ্রেস যদি একটু অহংকার ত্যাগ করে একটু মাটির কাছাকাছি আরও আসতে পারে, কারণ পরাজিত হয়েছে তো তারা দেশের মাটিতে বহুদিন হয়ে গেল, এখন অন্তত একটা ইনক্লুসিভ চিন্তাভাবনা নিয়ে তারা যদি এগোতে পারে, আমার মনে হয় দেশের মঙ্গল। তো আমরা তো কখনোই চাইনি কংগ্রেস হারুক, কারণ আমরা যদি চাইতাম কংগ্রেস হারুক তাহলে তৃণমূল কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে ফাইট করতে যেত। তৃণমূল কি গেছে? আমি মনে করি ইন্ডিয়া জোট তারা একত্রেই সবাই সম্মিলিতভাবে লড়াই দেবে। বিশেষ করে এই রেজাল্টের পর আরও স্পষ্ট হয়ে গেছে যে একা কারোর দ্বারা কিছু সম্ভব নয়। যে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়লো কী করে? বিজেপি ছোটোখাটো দলগুলোকে পয়সা দিয়ে কিনলো। এই যে অহংকারের মাসুল তো কংগ্রেসকে দিতে হলো। যতগুলো আসন তারা পাবেন ভাবছিলেন তার চাইতে 10টা আসন বেশি নিয়ে বিজেপি ক্ষমতায় রিটার্ন করেছে। এরকমই ছোট ছোট দলগুলোকে ইগনোর করা, আর এটাই কংগ্রেসের অ্যাকচুয়াল সমস্যা, যে নিজেদের যখন ভালো সময় থাকে তখন কাউকে পাত্তা দেন না, আর যখন খারাপ সময় আসে তখনই দেখলেন হুট করে আবার ইন্ডিয়া বৈঠকের ডাক দিয়ে দিল। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। আমি ঐশ্বরী রয়েছে আপনাদের সঙ্গে। গতকালই কার্যত কংগ্রেসের ধরাশায়ী অবস্থা এবং তারই সঙ্গে সঙ্গে চারিদিকে মোদি ম্যাজিক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তাকে জিজ্ঞেস করব, এই যে দেখা গেল যে ধরাশায়ী অবস্থা কংগ্রেসের এবং তারই পরে 3টি রাজ্যে এই যে হেরে গেল কংগ্রেস, ঠিক কী কারণে হয়েছে বলে মনে হচ্ছে? প্রথম কারণ তো অবশ্যই বিজেপির ধর্মীয় যে রাজনীতির মধ্যে ধর্মকে ব্যবহার, সেটা একটা বড় ফ্যাক্টর হয়েছে। কারণ এই 3টে রাজ্যেই ভোটের আগে পোলারাইজেশনের চেষ্টা করেছিল বিজেপি। 2 নম্বর কারণ অবশ্যই কংগ্রেসের কোথাও গিয়ে অহংবোধ। কারণ আমার স্পষ্ট মনে আছে গত এই মধ্যপ্রদেশ নিয়ে কংগ্রেস যখন প্রায় নিশ্চিত ছিল যে তারাই সরকার গড়ছে, আজ থেকে 3 মাস আগেও সেরকমই একটা অ্যাম্বিয়েন্স ছিল। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব 10-15টা আসন চেয়েছিল মাত্র কংগ্রেসের কাছে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে কমলনাথের তরফ থেকে যে বাজে ব্যবহার এসেছিল, অখিলেশকে বাদ ছোড় দিয়েছে, অর্থাৎ তিনি কনফিডেন্ট ছিলেন যে তিনি নিজের ক্ষমতাতেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফেরত আসবেন, তাই এরকম অখিলেশদের কথায় পাত্তা দিয়ে লাভ নেই। অথচ একই জোটের অন্তর্গত তারা। এই যে অহংকারের মাসুল তো কংগ্রেসকে দিতে হলো। যতগুলো আসন তারা পাবেন ভাবছিলেন তার চাইতে 10টা আসন বেশি নিয়ে বিজেপি ক্ষমতায় রিটার্ন করেছে। এরকমই ছোট ছোট দলগুলোকে ইগনোর করা, আর এটাই কংগ্রেসের অ্যাকচুয়াল সমস্যা, যে নিজেদের যখন ভালো সময় থাকে তখন কাউকে পাত্তা দেন না, আর যখন খারাপ সময় আসে তখনই দেখলেন হুট করে আবার ইন্ডিয়া বৈঠকের ডাক দিয়ে দিল। তো আমার মনে হয় কোথাও গিয়ে লোকালি কংগ্রেসের যে স্টেট লেভেলে এই সমস্ত নেতৃত্ব এবং তাদের কিছু মানুষের অহংকার, এটা চেঞ্জ করতে হবে। আমরা বাংলার ক্ষেত্রে অধীর চৌধুরীদের ক্ষেত্রে একই ব্যাপার দেখেছি, মধ্যপ্রদেশের ক্ষেত্রে কমলনাথের ক্ষেত্রে একই ব্যাপার দেখছি। হয়তো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এভাবে চাইছেন না, কিন্তু তাদের রাজ্য নেতৃত্ব তাদেরকে বাধ্য করছেন যে এই ব্যাপারগুলোকে মেনে নিতে। এবং স্বাভাবিকভাবে দিল্লির নেতৃত্ব কিছু ক্ষেত্রে রাজ্য নেতৃত্বের উপরে নির্ভরশীল থাকেন, কারণ তারা প্রত্যেকে জানেন যে আমাকে রাজস্থানের নির্বাচন তো অশোক গেহলোতই উতরে দেবে, আমাকে মধ্যপ্রদেশের ইলেকশন তো কমলনাথই উতরে দেবে, তাদের উপরে ভরসা করতে হবে। কিন্তু আলটিমেটলি আমার মনে হয় কোথাও গিয়ে কংগ্রেস যদি একটু অহংকার ত্যাগ করে একটু মাটির কাছাকাছি আরও আসতে পারে, কারণ পরাজিত হয়েছে তো তারা দেশের মাটিতে বহুদিন হয়ে গেল, এখন অন্তত একটা ইনক্লুসিভ চিন্তাভাবনা নিয়ে তারা যদি এগোতে পারে, আমার মনে হয় দেশের মঙ্গল। এই হারের পরে কার্যত দেখা যাচ্ছে শুধুমাত্র বিরোধীরা নয়, শরিকরাও কাটা ঘায়ে নুন ছিটে দিতে ছাড়ছে না। তো এই যে শরিকরাও কার্যত বলা যেতে পারে যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ইন্ডিয়া জোটে যারা শরিকরা রয়েছে তারা বলছে কংগ্রেসের ব্যর্থতার কারণেই হার হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কৌস্তব বাগচি বলছেন যে এই দুনিয়ার চোর একসাথে বসেছিল এবং সেই চোরেদের বৈঠকে বসার জন্য কংগ্রেসের হার হয়েছে। কি বলবেন? আপনি আর কারোর প্রশ্ন পেলেন না। প্রথম কথা হচ্ছে, যে কংগ্রেসের নেতা মাথা কামিয়ে এই কথাটা বলেছে যে কংগ্রেস চোরেদের সাথে কোট আনকোট বৈঠক করেছে, একজোটে আছে বলে সেই কারণে নাকি কংগ্রেস হেরে গিয়েছে, সেই টাকমাথার নেতা নিজে একটা বাংলা সবচেয়ে বড় রেজিস্টার্ড চোরের সাথে মিছিলে হেঁটেছে পরপর কদিন। বুঝতে পারছেন তো কার কথা বলেছি, কার মিছিলে গিয়ে তিনি হেঁটেছেন? তো তিনিই তো কদিন আগে তাকে চোর বলতেন, তার সঙ্গে মিছিলে গিয়ে হাঁটতে চলে যাচ্ছেন। আমি তো এখন নেহাত কৌস্তব বাগচি এত বড় নেতা নন, না হলে বলতাম এই ছবি দেখার জন্য হেরে গেছে কংগ্রেস। এটা তো অ্যাকচুয়ালি নয়। আর লালু প্রসাদ যাদব তো কনভিক্টেড, মানে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আর লালু প্রসাদ যাদবের সঙ্গে কংগ্রেসের অ্যালায়েন্স আজকে নয়, 2020 থেকে, 2020-ও আগে থেকে। মানে কংগ্রেস আর লালু প্রসাদ যাদব বহু আগের পুরনো জোট সঙ্গী, এবং 2020 বিধানসভা নির্বাচনও কংগ্রেস এবং লালু প্রসাদের যাদবের দল তেজস্বী যাদব তারা একসাথে লড়েছে। আর কৌস্তব বাগচির টেলিভিশন চ্যানেলে উদয় মোটামুটি 2021-এর পরপর। তো আগে তখন তো মনে হয়নি একজন কনভিক্টেড লোকের সাথে কেন আমার দল জোট করে আছে, আজকে হঠাৎ করে কেন মনে হয়েছে? কারণ ওনার কাটা খায় নুনের ছিটে পড়েছে, সেই কারণে। উনি যেভাবে বিজেপির দালালিটা কংগ্রেস থেকে করতে চাইছিলেন, সেটা এখন কংগ্রেস বুঝতে পারছে যে এই সমস্ত লোকগুলোকে আমাদের থেকে সরাতে হবে, মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছে অলরেডি। আমি এটা নিয়ে কথা বাড়াতে চাই না। আমি যেটা প্রথম প্রশ্নটা আপনি করলেন যে শরিকরা বলছে, দেখুন এই কংগ্রেসের এক্সাম্পল আপনি দিলেন, কংগ্রেসের মধ্যে কৌস্তব বাগচির মতো নেতারাও রয়েছেন, অধীর চৌধুরীর মতো নেতারাও রয়েছেন। তো কৌস্তব বাগচি এখন অফিসিয়ালি কংগ্রেস করেন, কিন্তু তারপরেও কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছেন। তো কংগ্রেসের মধ্যে থেকেই, একটা দলের মধ্যে থেকেই যদি তার বিরুদ্ধে কথা বলতে পারে লোকজন, তাহলে আমরা তো একটা জোটে রয়েছি, জোটের মধ্যে কি একে অপরকে সাজেশান দিতে পারি না? এটা তো আরও বৃহত্তর পরিবার, সাজেশান দেওয়াই যায়। এটাকে সংবাদ মাধ্যম যতই
জোটের মধ্যে ভাঙা, জোটের মধ্যে একটা দাগ পড়েছে, এক দরার হ্যাঁ ইন্ডিয়া অ্যালায়েন্স মে, এইভাবে যতই বলার চেষ্টা করুক আমার মনে হয় ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকেই নিজেদের মধ্যে সাজেশন দিতেই পারে। বিজেপিরও এনডিএর বহু জোটসঙ্গী আছে যারা বহু সময় বিজেপির মধ্যেই আছে। সুব্রমণিয়ম স্বামী নরেন্দ্র মোদীকে রোজ ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছেন, তাও তিনি অফিসিয়ালি বিজেপির এমপি, তাতে কি গেল এলো? এগুলো কোনো ফ্যাক্টর হয় না। তাহলে বলছেন ইন্ডিয়া জোটে ফাটল লাগছে না, কিন্তু দেখা যাচ্ছে যে আগামী যে বৈঠকটা হতে চলেছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই উপস্থিত থাকবেন না। প্রতিনিধি কাকে পাঠানো হবে সে বিষয়ে আলোচনা হয়নি এখনো অবধি। অন্যদিকে অন্যান্য যে সমস্ত শরিকি দলগুলো রয়েছে তাদেরও যে মূল মুখ, তারাও কিন্তু কার্যত বলা যেতে পারে এই বৈঠক থেকে খানিকটা পিছু হটেছেন, যাবেন না বলে দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে কি ইন্ডিয়া জোটে ফাটল ঘটলো না? দেখুন, আমি একটা কথা বলি, আমি যদি কল করি একটা মিটিং, আমাকে এটা বুঝে কল করতে হবে যে আমি যাদেরকে নিয়ে ডাকতে চাইছি, কারণ প্রত্যেকেই তো এখানে সুপ্রিম লিডার তার দলের, যারা এখানে জোটে রয়েছে, প্রত্যেকের শিডিউল কী রয়েছে এটা তো আমার জানারটা দরকার। কারণ তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক দলের অল ইন্ডিয়া। সেক্ষেত্রে কি হারের পরে টনক নড়লো? কারণ 3 মাস পরে বৈঠক হচ্ছে, এখনো লোগো, এজেন্ডা, ইন্ডিয়া জোট যে বৈঠক করে এগুলো তো বার করবে, না হলে মানুষজন বিরোধীদের দ্বারা কনভিন্সড হবে কেন? স্বাভাবিক। কিন্তু আমরা তো কখনোই চাইনি কংগ্রেস হারুক, কারণ আমরা যদি চাইতাম কংগ্রেস হারুক তাহলে তৃণমূল কংগ্রেস মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে ফাইট করতে যেত। তৃণমূল কি গেছে? তৃণমূল ফাইট করেছে কোথায়? গোয়ায়। তৃণমূল ফাইট করেছে কোথায়? ত্রিপুরাতে। তৃণমূল ফাইট করেছে কোথায়? মণিপুরে। এই জায়গাগুলো কোন জায়গা যেখানে মানুষ কংগ্রেসকে সুযোগ দেওয়া সত্ত্বেও তারা পারেনি ধরে রাখতে? তৃণমূল বেছে বেছে এই জায়গাগুলোতে গেছে। কিন্তু ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ কংগ্রেসকে মানুষ সুযোগ দিয়েছে। কংগ্রেস তার মধ্যে 2টো জায়গাতে 5 বছর সরকার চালিয়েছে, একটা জায়গাতে দল ভেঙেছে, তারপর কিন্তু তৃণমূল ওখানে যায়নি। কিন্তু কংগ্রেসের এ রাজ্যের জোটসঙ্গী সিপিএম তারা কিন্তু এই জায়গাগুলো লড়াই করেছে, এবং আমি আজকে একটা টুইট করেছি, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সিপিএম যে পরিমাণ ভোট কেটেছে, ওই ভোট কাটার জন্য কংগ্রেস কিছু কিছু সিটে পরাজিত হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এরকম কিছু কিছু আসন যেখানে 500-র কম ব্যবধানে বিজেপি জিতেছে, অনেকগুলো আসন আছে মধ্যপ্রদেশ, রাজস্থানে, সেখানে বহু জায়গায় আছে সিপিএম তারা ভোট কেটেছে। তো কংগ্রেস কিন্তু আজকে রাজ্যের কংগ্রেস নেতারা কিন্তু সিপিএমের এগেনস্টে কোনো কথা বলছেন না। আর বাকি রইল নেতৃত্বের যাওয়ার ব্যাপারে। দেখুন, আমি এইটুকু বলতে পারি, নেতৃত্ব যদি মনে করে তাদের ফাঁকা রয়েছে, তাদের সেরকম কোনো শিডিউল নেই, তারা অবশ্যই যাবেন। আর নাহলে তারা তাদের প্রতিনিধি পাঠাবেন। সবসময় ফিজিক্যালি সব বড় নেতাদের উপস্থিত থাকতে হবে তারও কোনো কথা নেই। তবে আমি মনে করি ইন্ডিয়া জোট তারা একত্রেই সবাই সম্মিলিতভাবে লড়াই দেবে। বিশেষ করে রেজাল্টের পর আরও স্পষ্ট হয়ে গেছে যে একা কারোর দ্বারা কিছু সম্ভব নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে একাই এখানে পারেন, তারপরেও তিনি উদার মানসিকতা দেখাচ্ছেন। এরকম কিছু কিছু রাজ্য আছে, যেমন ধরুন ডিএমকে, তারা তামিলনাড়ুতে এনাফ নিজেরাই যথেষ্ট, তারা ওখানে বিজেপি বা বিজেপির জোটসঙ্গী এডিএমকে এতদিন ছিল, তারা এখন ছেড়ে দিয়েছে যদিও, তাদের সঙ্গে লড়াই করার জন্য। এরকম কিছু কিছু স্টেট আছে, তো তারা সেখানে লড়াই করতে সক্ষম। কিন্তু কংগ্রেসকে তো প্রায় 200-250টার উপরে আসন 1:1 বিজেপির সঙ্গে লড়তে হবে। তাই 1% ভোট যার আছে, 2% ভোট যার আছে, সেই বিএসপি বলুন, এসপি বলুন, তাদের প্রত্যেককে সঙ্গে করে নিয়ে কংগ্রেসকে লড়তে হবে। তাহলে কেন্দ্রে কংগ্রেস নাকি বিজেপি, কে থাকলে তৃণমূল কংগ্রেসের রাজ্যে সুবিধা হয়? বিজেপি কেন্দ্রে না থাকলে গোটা দেশের মানুষেরই সুবিধা হয়। তৃণমূল কংগ্রেস দেশের মানুষের বাইরে নয়, আর আমরা দেশের মানুষের স্বার্থের বাইরে চিন্তা করি না। আপনিও তো বাড়ি ফিরবেন, আপনার মাকে যে গ্যাস সিলিন্ডারে রান্না করতে হচ্ছে, ওটা তো 1200 টাকা নরেন্দ্র মোদী এসে করেছেন। আপনার মাকে যে সর্ষের তেলে আপনাকে ডিমের অমলেটটা ভেজে দিতে হবে, ওটার দাম বেড়েছে কার আমলে? আজকে টিভি আমরা নর্মাল যখন কেবিল লাইন ছিল, তারে টিভিতে নর্মাল আমরা টিভি দেখতাম, 300-400 করে চ্যানেল আসতো, 80 টাকা, 90 টাকা, 120 টাকাতে কতগুলো চ্যানেল দেখতে পেতেন। আজকে 350-400 টাকার পরেও কি সব চ্যানেল দেখতে পাচ্ছেন না। আগে 70 টাকা, 100 টাকাতে মোবাইল রিচার্জ করে কতক্ষণ কথা বলতে পারতেন। আর আজকে যদি সারা বছরের মাসের আনলিমিটেড রিচার্জ করতে চান, 300 টাকার নিচে কারোর কথা শুরু হবে। সব কিছুতে খরচ বেড়েছে মানুষের, তার উপরে ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে। আপনার ব্যাংক থেকে রোজ চার্জের নামে বিভিন্ন টাকা কাটা হচ্ছে। সাধারণ মানুষ খুশি নন, কৃষকরা খুশি নন, শ্রমিকরা খুশি নন, বেকারত্বের হার ভারতবর্ষে বাড়ছে। অর্থনীতি আজকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে 60 টাকা 65 টাকা ছিল $1 ভারতীয় মুদ্রায় তার কম্প্যারিজন রেট। আজকের দিনে দাঁড়িয়ে সেটা 83-84 টাকা হয়ে গিয়েছে। ইউরোর সাথে হিসাব করলে তো 90 টাকার ওপরে চলে গিয়েছে। তো এই যে পরিস্থিতি, অর্থনীতি থেকে শুরু করে সর্বত্র ভারতবর্ষের ডামাডোল অবস্থা, সেটা নরেন্দ্র মোদীর হাত ধরে। ফলে তাকে সরানো বা তার সরকারকে সরানো, স্পেসিফিক্যালি বিজেপিকে সরানো, এটা ভারতবর্ষের মানুষের জন্য মঙ্গলজনক। তার পরিবর্তে যেই আসুক না কেন ওয়েলকাম, সেটা কথা বলছেন। কিন্তু অন্যদিকে বিজেপি যে পরিসংখ্যান তুলে ধরছে যে আজকে গতকাল এত 3 রাজ্যের জয়ের পরে নিফটি, সেন্সেক্স সব জায়গাতেই দেখা যাচ্ছে বিশাল বুস্ট আপ হয়েছে, এবং সেটা ভারতের ইকোনমিতে বেশ ভালো এফেক্ট ফেলবে বলে মনে করছে বিজেপিরা। এবং তারই সঙ্গে সঙ্গে তারা বলছে ন্যাশনাল সিকিউরিটি, নিফটি সেন্সেক্স বুস্ট হওয়া মানে অর্থনীতি বুস্ট হওয়া নয়। তারা বলছে ভারতবর্ষের মাটিতে বহু সময় আছে যখন নিফটি সেন্সেক্স বুস্ট হয়েছে, তার জন্য কি ডলারের দাম পড়ে গেছে? টাকার দাম কি কমে গেছে? কমেনি তো। নিফটি সেন্সেক্স, আমার একটা কথা বলুন, কিছু বড় কোম্পানি আছে
যে কোম্পানিগুলো বিজেপি, এটা আমাদের বুঝতে হবে সহজ অঙ্কটা, কিছু বড় বড় কোম্পানি আছে যে কোম্পানিগুলো বিজেপিকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বড় টাকা দেয়, যে কারণে আমরা বিজেপিকে কেন বলি চরম দক্ষিণপন্থী দল, যে এরা অনেক বেশি প্রো শিল্পপতি, শিল্পের চাইতে অনেক বেশি প্রো শিল্পপতি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। প্রো ইন্ডাস্ট্রি হওয়ার প্রো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। প্রো ইন্ডাস্ট্রি হওয়া মানে আপনি সব ইন্ডাস্ট্রিকে সমানভাবে করবেন যেন ইন্ডাস্ট্রি গ্রো করে, ছেলেমেয়েরা চাকরি পায়। আর প্রো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়া মানে আপনি একজন বা দুজনকে হেল্প করতে গিয়ে বাকি 10টা ইন্ডাস্ট্রিকেও মার্ডার করতে পারেন, যেটা বর্তমানে ভারতবর্ষের মাটিতে হচ্ছে। এক আদানিকে বাঁচানোর জন্য সবারকে রেট, আইটি রেট করে করে ছোটো ছোটো তার কম্পিটিটর কোম্পানিগুলোকে মেরে দেওয়া হচ্ছে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন জিও বলে একটা সিম কোম্পানি আছে রিলায়েন্সের, তার উল্টো দিকে ভোডাফোন, আইডিয়া বলে যত কোম্পানি আছে তাদের আজকে কি তথৈবচ অবস্থা। বিএসএনএলকে গলা টিপে কারা মারলো? এই সেন্ট্রাল গভর্নমেন্ট। যাই হোক, যে বড় বড় কোম্পানিগুলি বিজেপিকে ইনভেস্ট করে, বিজেপির প্রতি তারা টাকা ইনভেস্ট করছে, তারা কি জানে যে আমি বিজেপিকে টাকা দিয়েছি এই শর্তে যে বিজেপি যদি ওই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তারা সরকারে এসে আমার উপকার করবে। এটা খুব সহজ অঙ্ক। তো আমি কি করছি তাহলে, আমি যখন দেখতে পাচ্ছি এবার আমি বড় কোম্পানি, আমার একবারে মার্কেটে 10,000 কোটি পুশ করার ক্ষমতা আছে, তাই তো? এবার আমি যখন দেখতে পাচ্ছি বিজেপি রাজ্যে ক্ষমতা এলো, আমি তো বিজেপিকে টাকা অলরেডি দিয়ে রেখেছি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, আমি জানি ওরা এলে আমাকেই হেল্প করবে। তো আমার যখন হেল্প হবে আমি জানি, তাহলে বিজেপি রাজ্যে ক্ষমতা এলো এটা আমি জানার পর কি আমি মার্কেটে আরও টাকা পুশ করবো না? করবো তো, কারণ আমি তো ওই দলকেই টাকা দিয়েছিলাম ক্ষমতা আসার জন্য, তো ও এসে গেছে মানে আমার তো আরও ভালো কাজ হবে। আর যখনই একজন শিল্পপতি মার্কেটে 10,000 20,000 কোটি পুশ করছে, অলরেডি সেন্সেক্স বাড়ছে, নিফটি বাড়ছে, সাধারণ অঙ্ক। ইলেকট্রাল বন্ডকে আরটিআই আন্ডারে আনার জন্য আপনারা তাহলে তো সবসময় বলে আসছি, আমরা তো সবসময় বলেছি দুধ কা দুধ পানি কা পানি। কে কত বড় চোর, এই যে চোর চোর করে একটা রানু মণ্ডলের গলা একটা লোক খুব চিৎকার করছে কদিন ধরে, গলা ভেঙে গেছে, তাড়াতাড়ি গলা ঠিক হয়ে যাক প্রার্থনা করি। খুব চোর চোর করে চিৎকার করছে, ভাই ইলেকট্রাল বন্ড সামনে আনো না। কোন শিল্পপতি বা কোন কোম্পানির থেকে কারা কত টাকা পাচ্ছে এটা আসুক পাবলিকের সামনে, আমাদেরও আসতে আপত্তি নেই। আমরাও তো বহু শিল্পপতির টাকা পেয়েছি, আমাদের অসুবিধা নেই তো। কিন্তু বিজেপি কেন ইলেকট্রাল বন্ড সিস্টেমটা আনলো মার্কেটে, এটা তো বুঝতে হবে। কারণ আগেকার দিনে চেষ্টা করলে জানা যেত কারা কত টাকা দিচ্ছে। ইলেকট্রাল বন্ডটা বিজেপি এনেছেই এই কারণে যেন এই ব্যাপারটাই লুকিয়ে থাকে, কে টাকা দিচ্ছে জানতে পারবে না। মানে আপনার পকেটে টাকা রোজ ভরছে আমি দেখতে পাবো, কিন্তু কে এসে ভরে দিয়ে গেল ওই জায়গাটা মিস্টার ইন্ডিয়া করে রেখে দিচ্ছি, ইনভিজিবল। সহজ অঙ্ক। এই যে হিন্দি হার্টল্যান্ডে মোদির এত বড় ম্যাজিকের প্রভাব দেখা গেল বলছেন, তাহলে সেক্ষেত্রে বিজেপির যে সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি সে তো ছিলই, কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, গোষ্ঠীকন্দল থেকে শুরু করে একাধিক সমস্যা। কিন্তু কোথাও গিয়ে যে শেষ মুহূর্তে একদম উচ্চতর নেতৃত্ব থেকে প্রত্যেকের মাঠে ময়দানে নেমে এই যে জয়লাভ 3 রাজ্যে, তাতে তাদের কোনো কৃতিত্ব নেই, মানে বিজেপির কোনো কৃতিত্ব নেই এই 3 রাজ্য জয়ে। দেখুন, আমাকে যদি একজন বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি থেকে বলতে বলেন, আমি কিন্তু মধ্যপ্রদেশে বিজেপির সংগঠন, গুজরাটের পরেই যদি বলেন বিজেপির সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন কোন রাজ্যে আছে, তাহলে আমি বলবো সেটা মধ্যপ্রদেশ। কারণ মধ্যপ্রদেশে বিজেপি শুধুমাত্র বিজেপির সংগঠনের উপর নির্ভরশীল নয়, আরএসএসের সংগঠনের উপর নির্ভরশীল। আর মধ্যপ্রদেশ এমন একটা স্টেট যেখানে আরএসএসের আপনি বলতে পারেন প্রায় মানে আরএসএসের ল্যাবরেটরি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরকম জায়গাতে আরএসএস আর বিজেপি একসঙ্গে যদি শক্তি লাগায়, তারা অনেক বাজি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে ওখানে, কারণ তাদের সাংগঠনের জোর। তো আমি সংগঠন নিয়ে কথা বলবো না। রাজস্থানে অ্যান্টি ইনকামবেন্সি থেকে শুরু করে 5 বছর অন্তর অন্তর সরকার বদলের যে রিওয়াজ, যেটা কংগ্রেস বলছিল ইসবার রিওয়াজ বদলেগা, অর্থাৎ সরকার রিপিট হবে, আর বিজেপি বলছিল নেই রিওয়াজ কায়েম রহেগা। তো রিওয়াজ কায়েম রইল, মানে হচ্ছে কি যে সরকার বদলায় 5 বছর অন্তর অন্তর, ওটাই হলো ন্যাচারালি। ফলে রাজস্থানকে আমি কোনো আলাদা করে দেখতে রাজি নই, বিজেপির কৃতিত্ব বা কংগ্রেসের ব্যর্থতা কোনোটাই। তো ছত্তিশগড় ইজ কমপ্লিটলি কংগ্রেসের ব্যর্থতা, কারণ ছত্তিশগড় প্রত্যেকটা এক্সিট পোলে বলেছিল ওটা কংগ্রেস জিতছে, কংগ্রেস নিজেও কনফিডেন্ট ছিল কংগ্রেস জিতছে, এবং বিজেপি ইটসেলফ মানে দে আর এনাফ কনফিডেন্ট যে ছত্তিশগড় তারা হারছে। তারপরেও ছত্তিশগড় হারলো কেন কংগ্রেস? তার কারণটা হচ্ছে 94-14 এরকম ভোটের ডিফারেন্সে। আপনি যদি দেখেন প্রায় 12-14টা এরকম সিট আছে যেটা 200-300 নিচে মার্জিন হয়েছে। তো এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে কংগ্রেস অনেক বেশি কনফিডেন্ট ছিল প্রথম থেকে আমরা এই রাজ্যগুলো জিতবো, যে কারণে যেটা তারা বারবার ভুল করলো, বিশেষ করে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে, তারা কোনো ছোট পার্টিকে তাদের সঙ্গে নিল না। ওই সুযোগটা বিজেপি কাজে লাগালো। কি করলো? বিজেপি ছোট পার্টিগুলোর সাথে জোট করেনি, কারণ জোট করলেই তো আমি দুর্বল ব্যাপারটা প্রকাশ হয়ে যাবে। কে জোট করে? যে দুর্বল। অবশ্যই আমরা নরেন্দ্র মোদীর মুখের বিরুদ্ধে ছোট ছোট পার্টিরা দুর্বল, সেই কারণে আমরা ইন্ডিয়া জোট গঠন করেছি না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে সিপিএম, কংগ্রেস, আইএসএফ দুর্বল, তাই তারা জোট করেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি তো এই দুর্বলতা দেখানোর জন্য হয়তো অ্যালায়েন্স করলো না, কিন্তু বিজেপি কী করলো? তার অত্যন্ত অর্থবল, পেশিবল, সেটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ছোট পার্টির যে 1%, 1.5% করে ভোট সেটাকে নিজেদের পকেটে আনলো। সেটার প্রমাণ কোথায় পাওয়া গেল?
মধ্যপ্রদেশের ভোট পার্সেন্টেজ, রাজস্থানের ভোট পার্সেন্টেজ আর ছত্তিশগড়ের ভোট পার্সেন্টেজ দেখুন। কংগ্রেস কোথাও কিন্তু মেজর লুজ করেনি ভোট পার্সেন্টেজ, কিন্তু বিজেপি না, কংগ্রেস বাড়াতে পারেনি, সরকারে ছিল বিরোধিতা করতে পারেনি না, কংগ্রেস বাড়াতে পারেনি, কিন্তু কংগ্রেস তিনটে জায়গাতেই স্টেবল, মানে সব জায়গাতে বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়ে গেছে। আমি এটাই তো বলতে চাইছি যে বিজেপির ভোট পার্সেন্টেজ বাড়লো কি করে? বিজেপি ছোটোখাটো দলগুলোকে পয়সা দিয়ে কিনলো, তাদের অত্যন্ত অর্থবল দিয়ে, যে ভাই তোমাদের সাথে আমরা জোট করবো না, কিন্তু তোমাদের ভোটটা আমাদের ট্রান্সফার করো। তাতে কি দেখা গেল? বিজেপি 39, কংগ্রেস 40, ধরুন 2018 পার্সেন্টেজ, কংগ্রেস 1% বেশি, তাই নিয়ে সরকার গঠন করলো। কংগ্রেস 40-ই রইল, বিজেপি 39 থেকে 48 হয়ে গেল। কেন? বাকি যে 8-9% অন্যান্যদের ভোট, ওটা চলে গেল বিজেপি। পেরেছে তো, কিন্তু সাংগঠনিক দক্ষতা না, আর্থিক দক্ষতা। পয়সা থাকলে আপনিও ভালো ব্র্যান্ডের লিপস্টিকটা মাখবেন, পয়সা থাকলে আপনিও ভালো ব্র্যান্ডের লিপস্টিকটা মাখবেন, এটা আপনার ক্রেডিট নয়। শিবরাজ সিং চৌহান তো যেমন দেখালো যে তারা লাডলি বেহেন প্রকল্প করে দিল, এবং তারপরে দেখুন, এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে রাজস্থানে কংগ্রেসের গভর্নমেন্ট কাজ করেনি। অশোক গেহলত কিন্তু খুব ভালো পারফর্ম করেছিল, এবং হয়তো সেই কারণেই আপনাকে আরেকটা স্ট্যাটিস্টিক্স দিই, এই লাস্ট প্রায় 30-40 বছরে যতবার কংগ্রেস জিতেছে 5 বছর অন্তর অন্তর, প্রত্যেকবার কংগ্রেস ভীষণ ন্যারো মার্জিনে জিতেছে, কিন্তু যতবার বিজেপি জিতেছে ততবার তারা একদম ল্যান্ডস্লাইড জিতেছে রাজস্থানের ক্ষেত্রে। কিন্তু অদ্ভুতভাবে এবার যে বিজেপি জিতলো, এটা লাস্ট 4টে ইলেকশনে যে বিজেপি জিতেছিল 4টে অ্যাসেম্বলিতে, তার মধ্যে বিজেপির জেতা লোয়েস্ট মার্জিনে জয়। এটার কারণটা কিন্তু একটাই, কারণ অশোক গেহলত কাজ করেছিলেন, তিনি পারফর্ম করেছিলেন, সরকারের থেকে কাজ করতে পেরেছেন। তাই রিওয়াজ হয়তো কন্টিনিউ রইল, কিন্তু যে রিওয়াজে বিজেপি যে পরিমাণ মার্জিনে জিততো, যখনই জিতেছে এই রাজ্য, কখনো 160টা সিট পেয়েছে, কখনো 140টা সিট পেয়েছে, 135টা সিট পেয়েছে, এবার কিন্তু 115টা সিটে তাদের আটকে যেতে হয়েছে। তার কারণ এটা, ফলে কংগ্রেসের কাজ যে রেজাল্ট দেয়নি তা নয়। কিন্তু মধ্যপ্রদেশে এরকম যদি ব্যাপার হতো যে ন্যাচারালি 5 বছর পর সরকার বদলায়, সেক্ষেত্রে শিবরাজ সিংয়ের কাজের তুলনাটা আপনি রাজস্থানের সাথে করতে পারতেন। আজকে কেন পারবেন না? যেহেতু রাজস্থানে এটা নর্মাল নিয়ম, 5 বছর অন্তর সরকার পাল্টাবে, সেই অঙ্কে কাজ হয়েছে, নাকি বিজেপি নিজের সাংগঠনিক দক্ষতায় জিতেছে, এটা ডিফাইন করার জায়গায় আমি আপনি কেউ নেই। কোন অঙ্কে কংগ্রেস হেরেছে? 5 বছর সরকার পরিবর্তনের অঙ্কে, যেটা ন্যাচারালি হয়ে আসছে, মানুষ সেই কারণে কংগ্রেসকে সরিয়েছে। দেখুন, দুভাবে হতে পারে, আমি কাউকে আমার বাড়ি থেকে থাপ্পড় মেরেও বার করতে পারি, আমি কাউকে আমার বাড়ি থেকে পদাঘাত করে বার করতে পারি, আবার আমি আমার বাড়ি থেকে কাউকে না প্লিজ এভাবেও বার করতে পারি। রাজ্যের বুকে দেখা যায় যে বারংবার সিপিএম কংগ্রেস অভিযোগ করে যে বিজেপি কেন্দ্রে থাকলে রাজ্যের বুকে তৃণমূলের সুবিধা, অর্থাৎ বিজেপির সঙ্গে তৃণমূলের জোট রয়েছে, তাই কোথাও গিয়ে কংগ্রেস হারাতে তৃণমূল তো খুশি হয়েছে। দেখুন, এই সমস্ত বালো কিল্লো কথার কি উত্তর দেবো? আমার তো সোজা কথা, আমি একটা টুইটও করেছি, রাজস্থানে এরকম বা মধ্যপ্রদেশে এরকম প্রচুর সিট আছে যে সিটগুলোয় দেখা যাচ্ছে যে যত মার্জিনে কংগ্রেস হেরেছে তার চেয়ে বেশি ভোট সিপিএম পেয়েছে ওই নির্দিষ্ট সিটগুলোতে। তা আমার বক্তব্য যে সিপিএম কর্ণাটকেও লড়াই করলো, কংগ্রেসকে হারানোর উদ্দেশ্য ওখানে পারেনি। সিপিএম মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানেও লড়াই করলো কংগ্রেসকে হারাতে। তৃণমূল কিন্তু মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে লড়াই করেনি, সিপিএম করেছে। তো সিপিএম এই যে 3টে স্টেটে লড়াই করলো, বাংলার কংগ্রেসের নেতারা সহধর্মিনী, যে প্রেমে গদগদ বাংলার মাটিতে, তারা রোজ ওদের ভ্যালেন্টাইন ডে পালিত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা কি কেউ একে অপরের বিরুদ্ধে মুখ খুলবে? কংগ্রেস কি এবার অন্তত রাজ্যের মাটিতে মুখ খুলবে যে সিপিএম কেন বারংবার, আজকে তৃণমূল গোয়ায় গেছে বলে তো আমাদের রোজ গালাগাল করেছিল, তৃণমূল মেঘালয়ে গেছে বলে তো রোজ গালাগাল করেছিল, ভোট কাটতে যাচ্ছে, বিজেপি সুবিধা করতে যাচ্ছে। তো সিপিএম মধ্যপ্রদেশে কার সুবিধা করতে গেছিল? সিপিএম ছত্তিশগড়ে, রাজস্থানে কার সুবিধা করতে গেছিল? কিন্তু রাজ্যের কংগ্রেস নেতারা এই নিয়ে একটাও শব্দ করেন না। আপনি যদি এই প্রশ্নটা কখনো পরবর্তী ইন্টারভিউতে সিপিএম আর কংগ্রেসের নেতাদেরকে করেন, দেখবেন আমাকে গালাগাল করে কথাটা ঠিক ঘুরিয়ে দেবে, এই কথাটার উত্তরই দিতে পারবেন ওরা স্ট্রেট। রাজ্যের কংগ্রেস নেতারা এবার মুখ খুলুন, ডিভোর্সের ভয় পাচ্ছেন যে ছাড়াছাড়ি হয়ে যাবে সংসারে, নাকি ব্রেকআপ হয়ে যাবে সেই কারণে ভয় পাচ্ছেন, করুন, জিজ্ঞেস করুন কেন যাচ্ছে তারা, কেন তাদের ক্ষমতা হয়নি প্রকাশ্যে কংগ্রেসকে সমর্থন করার। তারা গত 5 বছর আগেও রাজস্থান এবং মধ্যপ্রদেশে সিপিএম আলাদা লড়েছিল, যে কারণে আজকে মধ্যপ্রদেশে সরকার হাতে পেয়েও ধরে রাখতে পারেনি কংগ্রেস। তো আমাদের বক্তব্য হচ্ছে যে সিপিএম এরকম 2 নম্বরই একটা রাজনৈতিক দল, তারা বাংলার মাটিতে এরকম বড় বড় কথা বলবে, তারপরে বিজেপির তামাককে বিভিন্ন রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে হারানোর জন্য যাবে। ঠিক 2021-এর নির্বাচনে বাংলায় যেটা করেছিল, আইএসএফকে এনে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছিল, বিজেপি যেন রাজ্যে ক্ষমতা দখল করে, কারণ সবাই জানে আইএসএফ সংখ্যালঘু ভোট কাটবে। আর এটা তারা ভালো মতো জানতেন যে 21-এর নির্বাচনে সংখ্যালঘুরা বিজেপিকে হারানোর জন্য এক কাট্টায় তৃণমূলকে ভোট দেবে। মানুষ এগুলো বুঝতে পারছে।
আপনারা কংগ্রেসের বিরুদ্ধে তো কটাক্ষ করছেন, কিন্তু যখন দেখা যাচ্ছে মহুয়া মৈত্রকে নিয়ে কোনো ইস্যু হচ্ছে তখন অধীর রঞ্জন চৌধুরী চিঠি লিখছেন, অন্যদিকে আপনারা কার্যত দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে তোপ করছেন। কিন্তু এই যে দ্বিচারিতা, হ্যাঁ, কারণ প্রদেশ কংগ্রেস সভাপতি এখনো তিনি মানসিকভাবে স্থিতাবস্থায় আসতে পারেননি যে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসের সাথে আসা উচিত কি উচিত না, তার দিল্লির নেতারা এতবার বলার পরেও এই ইস্যুতে সমর্থন করছেন। আমরা বহু দিল্লির ইস্যু আছে, সবাই একে অপরকে সমর্থন করি, যেটা পার্লামেন্টের ইস্যু। আর পার্লামেন্টে ফ্লোর কোঅর্ডিনেশন করে বহু বিরোধী রাজনৈতিক দল একসাথে চলে। এরকম বহু ক্ষেত্রে আছে তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসের বহু এমপিকে সাপোর্ট করেছে। যখন কংগ্রেসের এমপিদের সাসপেন্ড করেছিল, যখন অধীর চৌধুরীকে সাসপেন্ড করেছিল, তখন তৃণমূল কংগ্রেসই রাজ্য থেকে সবার আগে মুখ খুলেছিল। যখন রাহুল গান্ধীকে সাসপেন্ড করেছিল, সবার আগে মমতা ব্যানার্জি টুইট করেছিলেন। তো এটা তো ন্যাচারাল ব্যাপার। আমরাও অধীর চৌধুরীকে সাসপেন্ড করার, রাহুল গান্ধীকে সাসপেন্ড করার সময় টুইট করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং টুইট করেছেন। মহুয়া মৈত্রের বেলা অধীর চৌধুরী পাশে দাঁড়িয়েছেন। এটাই তো দিল্লিতে লড়াইয়ের ক্ষেত্রে ভূমিকা হওয়া উচিত। আমরা তো স্বাগত জানাই এটা। অধীর চৌধুরী যেটা করেছেন, আমরা চাইছি এটা সব ক্ষেত্রে তিনি করুন। বাংলার মাটিতে সিপিএমের সঙ্গ ছাড়ুন, ছেলে প্রকৃত বন্ধুকে খুঁজে নিন এবং বিজেপির বিরুদ্ধে লড়াইতে এককাট্টা হয়ে লড়াই করুন। কারণ অসুরকে হারাতে কিন্তু দেবতাদেরও একজোট হতে হয়েছিল, হয়ে মা দুর্গাকে এগিয়ে দিতে হয়েছিল। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি দেখতে চান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সিপিএম একা পারল না, 16তে সিপিএম কংগ্রেসকে নিয়ে পারল না, 21-এ সিপিএম কংগ্রেস আইএসএফ পারল না, তারপরে পঞ্চায়েত নির্বাচনে সিপিএম কংগ্রেস আইএসএফ বিজেপি পারল না। কখনো এরা নবীন পট্টনায়কের মধ্যে নিজের রাজনৈতিক বাবাকে খুঁজে পায়, কখনো এরা আক্রান্ত আমরা সদস্যদের মধ্যে থেকে নিজেদের রাজনৈতিক বাবাদের খুঁজে পায়। মানে এদেরকে নিজেরা এরা এতই অথর্ব, এদের সবসময় ক্র্যাচের দরকার পড়ছে, একার দ্বারা হচ্ছে না। অধীর চৌধুরীর এইটুকু বলার ক্ষমতা নেই যে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারি, বা অধীর চৌধুরীর এটা বলার ক্ষমতা নেই যে সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের মুখ হতে পারে মুখ্যমন্ত্রী। এদের সবসময় থার্ড পার্টির কেন দরকার হয়? কেন হয় জানেন? অধীর চৌধুরী খুব বুদ্ধিমান। কারণ অধীর চৌধুরী যদি নিজে বলেন আমি মুখ্যমন্ত্রীর মুখ হতে চাই, সিপিএম ঠ্যাং টেনে ধরবে। আর অধীর চৌধুরী কখনোই বলবেন না সিপিএমের কেউ মুখ্যমন্ত্রীর মুখ হোক, তাহলে অধীর চৌধুরীর ঠ্যাং টেনে কংগ্রেসের কর্মীরা ধরবে। তার চেয়ে ভালো ভাই সেফ সাইডে থাকো, একটা তৃতীয় কাউকে বলে দাও। এগুলোই হচ্ছে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো তিনি রাজনীতিতে প্রায় নেমেই গিয়েছেন। সিপিএমের সভায় গিয়ে কার্ল মার্কসের না লেনিনের মূর্তির সামনে বসুন এই সমস্ত বক্তব্য রাখছেন, নেতাজি ইন্ডোরে চোর খুঁজে পাবেন এই সমস্ত বক্তব্য রাখছেন। উনি তো পলিটিশিয়ান বলে এখন ওনাকে বিচারপতি আমি মনে করি না, উনি পলিটিশিয়ান। আমরা বলছি এখন ভোটে নামুন স্যার, ভোটে নামুন, আর আদালত অবমাননার ভয়ে দেখানোর অস্ত্র ছেড়ে দিয়ে রাজনীতির ময়দানে নামুন। রাজনীতিও করব, আবার নিজের আদালত অবমাননার একটা সেফগার্ড পরে রেখে লোকে যেন আমাকে কিছু বলতে না পারে, এত কাপুরুষ আপনি নন আমি বিশ্বাস করি। এই কাপুরুষতা ছাড়ুন, একদম রাজনীতির ময়দানে রাখুন। পার্টির কারোর দরকার নেই, আমি একা লড়ে নেবো আপনার সাথে। আপনি দাঁড়ান, কোন সিটে দাঁড়াবেন, নির্দলের সিম্বল নিয়ে দাঁড়ান, আর আমার পার্টি আমায় অ্যালাউ করুক, আমিও নির্দলের সিম্বল নিয়ে দাঁড়াবো। কোনো একটা জায়গায় কেউ পার্টি ক্যান্ডিডেট, আমার পার্টির বড় কারোর দরকারই নেই। আমি একাই আরে আমি একাই বুঝে নেবো। আমি কি বলছি, পশ্চিমবঙ্গের যে কোনো সিটে দাঁড়ান, আমার পার্টি যদি আমাকে অ্যালাউ করে নির্দল সিম্বল নিয়ে দাঁড়াতে, আর উনিও দাঁড়ান নির্দল সিম্বল নিয়ে, আমি শুধু হবো তৃণমূল সমর্থিত নির্দল, আর উনি হবেন বিজেপি সিপিএম কংগ্রেস সমর্থিত নির্দল। দেখা যাক কত দানে কত চাল। আসুন। আর এই সেফগার্ড থেকে কি ইন্ডিয়ার জোট মুখ হিসেবে বা মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা হচ্ছে না? কিন্তু অন্যদিকে তো দেখা গেল কুণাল ঘোষ একদম দেয়াল লিখন করে ফেললেন লোকসভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে। অবশ্যই আমরা আমাদের রাজ্যে কার হাত শক্ত করতে বলবো? আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আমরা জেতাতে বলবো সর্বোচ্চ। তো মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য কংগ্রেসের এই হারের পরে কি এবার জোটের মুখ হতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা সবাই মিলে মিলিতভাবে ঠিক করবেন। কিন্তু আমাকে যদি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে জিজ্ঞাসা করেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নয়, অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট আমি এইটুকু বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিভি, সেটা এই মুহূর্তে ভারতবর্ষের আর কোনো বিরোধী রাজনৈতিক নেতা বা নেত্রীর নেই। এতবারের কেন্দ্রীয় মন্ত্রী, কংগ্রেসের ভারতবর্ষের সভাপতি, এতবারের রাজ্যের মুখ্যমন্ত্রী, এতগুলো দফতর সামলানো, দিল্লির রাজনীতিকে এত ঘনিষ্ঠভাবে দেখা, প্লাস একটা রাজ্যের মুখ্যমন্ত্রিত্ব চালানো। নরেন্দ্র মোদীর এই সিভি নেই, কারণ নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত লোকসভায় ঢোকেনি, উনি প্রধানমন্ত্রী হয়েই প্রথমবার লোকসভায় ঢুকেছেন। তো আমার বক্তব্য হচ্ছে এটাই, যে এত স্ট্রং সিভি কারণ নেই। এখন আপনি আপনার কোম্পানিতে সবচেয়ে স্ট্রং সিভিওয়ালা মানুষটাকে সিইওর দায়িত্ব দেবেন, নাকি বাধ্যবাধকতার খাতিরে অন্য কাউকে দেবেন, সেটার উপরে নির্ভর করছে আপনি কোম্পানির গ্রোথ কতটা চান।
এতদিন বিজেপি বলতো মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, গতকাল থেকে শুরু হয়েছে মোদি হ্যাঁ তো গ্যারান্টি হ্যাঁ, মানে মোদি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেবেন সেগুলো একদম গ্যারান্টি মাফিক, সেগুলো পূর্ণ হবে একদম। যেমন যেমন আপনার আমার সবার অ্যাকাউন্টে 15 লাখ আছে না এখন, রোজ আপনি এটিএম কার্ড ঢোকাচ্ছেন আর বার করছেন, গ্যারান্টি। লোকসভার আগে রাম মন্দির, आपकी তাদের লিফলেটে লেখা আছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এগুলো নেই কি? बहुत हुआ महंगाई का मार अब की बार मोदी सरकार, কখন বলেছিল? যখন গ্যাসের দাম 500 ছিল, মোদি বলল মোদি কা গ্যারেন্টি है, 500টা হয়ে গেল 1000। बहुत हुआ महंगाई का मार अब की बार मोदी सरकार, এটা তখন বলতো যখন পেট্রোলের দাম ছিল 68 টাকা। আজকে পেট্রোল 100 টাকার নিচে কোথায় আছে আপনি দেখান, মোদির গ্যারেন্টি। ডিজেলের দাম তখন 50 টাকা ছিল, এখন ডিজেল 90 টাকা, মোদির গ্যারেন্টি। কেরোসিন তেল তখন 20 টাকা লিটার পাওয়া যেত, এখন কেরোসিন তেল 120 টাকা লিটার, মোদির গ্যারেন্টি। মোদি যা বলে সব পূরণ করে দেয়, তাই না? ঠিক।